সো হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আসলে সত্যি কথা বলতে গেলে অনেক দিন পরে একটা ভিডিও করছি। মূলত মাঝখানে অসুস্থতার জন্য ইন্ডিয়াতে গিয়েছিলাম চিকিৎসার উদ্দেশ্যে, এবং এই ভিডিওটাও কিন্তু সেই বিষয়ে হচ্ছে যে আমরা ইন্ডিয়া কীভাবে গিয়েছিলাম বা ইন্ডিয়াতে যাওয়ার আমার এক্সপিরিয়েন্স সব কিছু নিয়ে আসলে ভিডিওটা হচ্ছে। এবং এই ভিডিওটাতে আমি হচ্ছে সব কিছু উপস্থাপন করেছি যেগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি, এবং আশা করি আপনাদের জন্য বিষয়গুলো একটু ডিফারেন্ট হবে। তো অবশ্যই আপনারা এমনটা মনে করবেন না যে এই ভিডিওটা দেখার পরে আমি A to Z জেনে গিয়েছি, এটা দেখলে আমি ইন্ডিয়াতে সেম টু সেম প্রসেসে সব কিছু হবে, এমনটা না। সময়ের সাথে সাথে সব কিছুর আপডেট হয়। সো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই দেখতে হবে যে ওই সময়ের প্রেক্ষাপটে জিনিসগুলো কী বা কীভাবে হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওটা থাকছে। তো চলুন শুরু করা যাক, এবং বাকি কথা আমরা ভিডিওর মধ্যে মধ্যে আমরা বলতে থাকি। তো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু ইন্ডিয়ার ভিসা পাওয়াটা খুবই জটিল। আমি হচ্ছে প্রথম বাকি প্রসেসে যাই যে কীভাবে ইন্ডিয়াতে আমরা গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম 19 তারিখে, মে মাসের 19 তারিখে ঢাকা থেকে চেন্নাই ডিরেক্ট ফ্লাইটে গিয়েছিলাম। এখানে কিন্তু বিষয়টা ছিল বেশ রিল্যাক্সিং, ফুল জার্নিটা কিন্তু বেশ রিল্যাক্সিং ছিল যেহেতু ফ্লাইটে গিয়েছি, ডিরেক্ট ফ্লাইট। তো আপনারা কিন্তু অনেকেই আছেন যারা হয়তোবা কিছুটা টাকা বাঁচানোর জন্য ঢাকা থেকে কলকাতা, কলকাতা থেকে চেন্নাই অনেকে ফ্লাইটে টিকিট কেটে থাকেন, এবং এই প্রসেসটা আমি বলবো না যে অনেকটা খারাপ, কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে ঢাকা থেকে চেন্নাই যাওয়াটা বেশ বুদ্ধিমানের কাজ হবে। আই থিঙ্ক এটা আসলে সম্পূর্ণটা নির্ভর করে আপনাদের উপর, আপনাদের বাজেট এবং আপনাদের প্ল্যানের উপর যে আপনারা কীভাবে প্ল্যান করছেন। তো এটা নিয়ে আসলে ওইভাবে কিছু বলার নেই, বাট আমি এইটুকু বলবো যে আমরা যেহেতু ঢাকা থেকে চেন্নাই ডিরেক্ট ফ্লাইটে গিয়েছিলাম, তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। পার্সোনালি আমার এক্সপিরিয়েন্সটা আমি যেটা বলবো যে একদম ফার্স্ট পার্ট ছিল ইমিগ্রেশন থেকে শুরু করে বাকি যত কিছু জিনিসপত্র ছিল, বোর্ডিং পাস সংগ্রহ করা, লাগেজ সংগ্রহ করা, সব কিছু মোটামুটি স্মুথ অ্যান্ড ফ্লুইড ছিল। তো এরপরে যদি আমি একটু ইন্ডিয়ান ইমিগ্রেশনের একটা ছোট্ট জিনিসের কথা বলি, সেটা হচ্ছে যে বর্তমানে একটা স্পেশাল জিনিস হয়েছে, সেটা হচ্ছে অ্যারাইভাল কার্ডটাকে ফিল আপ করতে হয়। এটা আপনি বাংলাদেশে থাকা অবস্থায় ফিল আপ করে যেতে পারেন, অথবা আপনি অন দ্য ওয়ে ফিল আপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আবারও একটু বলে দিই যে অ্যারাইভাল কার্ড কিন্তু আগের থেকে ছিল, আগে আমরা হাতে লিখতাম, বর্তমানে এটা অনলাইন করে ফেলেছে তারা। তো এটা আমার কাছে মনে হয় যে একটা ভালো উদ্যোগ, যে অনলাইনে থাকলে আসলে আপনি খুব সহজে সেটাকে ফিল আপ করতে পারবেন। কোনো সমস্যা বা কোনো লেখা যদি ভুল হয় সেক্ষেত্রে আপনি খুব সহজে সেটাকে এডিট করতে পারবেন, আপনার তেমন একটা সমস্যা হবে না। তো আপনারা কাইন্ডলি এটা যদি একটু জেনে থাকেন তাহলে কাইন্ডলি কষ্ট করে নিজেরা ফিল আপ করে ফেলুন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এবং আপনাদের যদি অ্যারাইভাল কার্ডটা সম্পূর্ণভাবে ফিল আপ করার মধ্যে কোনো সমস্যা না থাকে, তাহলে আই থিঙ্ক ইমিগ্রেশনে আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না। ইমিগ্রেশনে আসলে আপনাকে কি জিজ্ঞাসা করবে সেটা ইমিগ্রেশন অফিসার ছাড়া আমার পক্ষে বলা সম্ভব না, বিকজ আই এম নট দ্য ইমিগ্রেশন অফিসার। এটা আপনাদের বুঝতে হবে। তো আমি বলি যে ইমিগ্রেশন মোটামুটি ক্লিয়ার ছিল, আমার আসলে তেমন কোনো সমস্যা হয়নি। আমাদের পার্সোনালি আমরা সেই দিন যে ফ্লাইটে আমরা যতগুলো প্যাসেঞ্জার গিয়েছিলাম আমরা সবারই মোটামুটি ফ্লুয়েন্টলি হয়ে গেছে, খুব স্মুথলি হয়ে গেছে সব কিছু। আই থিঙ্ক ইমিগ্রেশনটা অত বেশি প্রবলেমেটিক না যদি আপনি ঢাকা থেকে ডিরেক্ট চেন্নাই ফ্লাইটে যান সেক্ষেত্রে। শেষমেশ আমরা ভালো পৌঁছে গেছি চেন্নাই এয়ারপোর্টে। এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট। আমরা এখন কেবলই ফ্লাইট থেকে নামলাম, এখন ইমিগ্রেশনের দিকে যাব। আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আমাদের প্যাকেজ কালেক্ট করতে। এরপরে আমরা এখান থেকে প্রায় ঘন্টাখানিক, বেশ অনেক সময় লাগবে। এখান থেকে আমরা গাড়িতে যাব ভেলোর, এবং সেখান থেকে আমরা যাবো সিএনসিতে। সো লেটস সি কেমন হয়। এবং আপনারা একটু দেখতে পারেন চাইলে সেই লাগেজ বেল্ট কালেক্ট করার জায়গা, এটা হচ্ছে 8 নম্বর, ওটা হচ্ছে 7 নম্বর। 7 নম্বর থেকে আমরা কালেক্ট করব। অ্যান্ড তারপরে হচ্ছে আমরা চেন্নাই এয়ারপোর্ট থেকে সিএমসি ভেলোরে গিয়েছিলাম বাই রোড, বা আপনি বলতে পারেন যে আমরা আসলে গাড়িতে করে গিয়েছিলাম। আমার কাছে মনে হয় যে ট্রেনে যাওয়ার থেকে গাড়িতে যাওয়াটা একটু ইজিয়ার, বাট আপনার যদি কার রিজার্ভেশন করা থাকে বা ওখান থেকে কার নিলে আপনার মোটামুটি 1800 থেকে 2500 টাকার মতো লাগবে। এসি কার যদি নেন তাহলে মোটামুটি 1800 থেকে 2500 টাকার মতো আপনি ডিরেক্ট চেন্নাই
হবে, কারণ আপনি যদি পেশেন্ট হয়ে থাকেন বা আপনার সাথে পেশেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এত বড় একটা জার্নি করে সেখানে গিয়ে সাথে সাথে একটা হোটেল খোঁজা কিন্তু মারাত্মক পেন। মানে এটা সত্যি কথা বলতে গেলে কতটা কষ্টে সেটা যখন আপনি জার্নি করে সেখানে গিয়ে হোটেল খুঁজবেন তখনটা বুঝতে পারবেন, তাছাড়া এটা বোঝা সম্ভব না। বিকজ আমি ফার্স্ট টাইম যখন চেন্নাইতে গিয়েছিলাম, মানে সিএমসি ভেলুরে গিয়েছিলাম চেন্নাই থেকে, ওই সময় এই সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম বলে আমি পরবর্তীতে যখন এই যে 19 তারিখে যাই তখন আমি আগের থেকে হোটেল রিজার্ভেশন করে রেখেছিলাম, যার জন্য আমার অত বেশি সমস্যা হয়নি। তো এটা একটা ছোট পয়েন্ট আপনাদের জন্য বলে দিলাম যে যদি আপনাদের মনে হয় যে এটা কাজে, তাহলে আপনারা এটাকে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের জার্নির জন্য। আমি বলবো পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স থেকে এটা করাটা বেস্ট। এবং আমি যদি হোটেল থেকে একটু বেরিয়ে এসে এখন সিএমসির মেন বিষয়তে আসি যে আপনি কীভাবে ডাক্তার দেখাবেন বা অন্যান্য বিষয়, সেখানে আমাকে অবশ্যই বলতে হবে যে আপনার ডাক্তার দেখানোর জন্য অবশ্যই আগের থেকে প্রি অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখতে হবে। অনলাইনের মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে পেমেন্ট করে আপনার হচ্ছে প্রি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে। তো এটা আসলে একটু কমপ্লিকেটেড, এটার জন্য আসলে আমি এখানে অনেক বিস্তারিত বলছি না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলে দিচ্ছি যে কী কী মোটামুটি আছে সিএমসির জন্য। আপনার হচ্ছে ডক্টর চুজ করতে হবে, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অনলাইন থেকে, আপনার ইন্টারন্যাশনাল কার্ড থাকতে হবে পেমেন্ট করার জন্য, অ্যান্ড সেটা দিয়ে আপনার অবশ্যই ভিসার সময়ও লাগবে। এবং আপনি যখন ইন্ডিয়াতে যাবেন ওটা দেখাই কিন্তু আপনাকে সেখানে ডক্টর দেখানো শুরু করতে হবে। তারপরে বাকি প্রসেসে আপনি ওখান থেকে ডক্টরের সাথে কনসাল্ট করে অন্য কোন ডাক্তার দেখাবেন সেই হিসাবে আপনি পরবর্তীতে চেঞ্জ করুন বা যা যা করার সেগুলোকে আপনার করতে হবে। এটা হচ্ছে আপনার মূলত সিএমসির বিষয়তে। তো আমরা মূলত সিএমসিতে মোটামুটি যদি বলি তাহলে অনেক সময় লাগেনি, আবার মোটামুটি সময় লেগেছে। এখন এটা আপনার রোগীর কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে আপনার রোগীর অবস্থা কেমন বা আপনার রোগীর অপারেশন করানো আছে কিনা বা এই সকল বিষয় নিয়ে মূলত আপনার কত সময় লাগবে সেটা হচ্ছে ডিপেন্ড করে। তো এছাড়া আপনার মোটামুটি সিএমসিতে খুব ভালো চিকিৎসা পাবেন, কিন্তু একটু সময়টা বেশি লাগে, এটা হচ্ছে একটা বড় পয়েন্ট এখানে যদি আমি সিএমসির কথা বলি। এছাড়া মোটামুটি ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স ভালো হবে। এরপরে আমি যদি আসি যে আপনার হয়তো বা ডাক্তার দেখানো হয়ে গিয়েছে বা আপনি ডাক্তার দেখাতে হয়তো বা আপনি ভাবছেন যে আজকে একটু বিকেলে আমি ফ্রি আছি বা আজকে রবিবার অথবা শুক্রবার এবং ফ্রি আছেন, ওই দিন একটু ঘুরলেন বা আপনার হয়তো বা একদিন ডাক্তার দেখানো নেই, এরকম আপনারা সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে গিয়েছেন, তো আপনারা হয়তো বা ফ্রি আছেন, তো সেক্ষেত্রে আপনারা হয়তো একটু ঘোরার প্ল্যান করছেন। তো এখানে মোটামুটি বলতে গেলে অনেকগুলো ঘোরার জায়গা আছে। পার্সোনালি আমি হচ্ছে এখান থেকে মূলত সিএমসি যে মেন ক্যাম্পাসটা আছে সেখান থেকে সবচেয়ে ক্লোজেস্ট যে জায়গাটা সেটা হচ্ছে ভেলুর ফোর্ট। তো আমি হচ্ছে এই জায়গাটাতে গিয়েছিলাম। তো যেহেতু আমি প্রথমবার যখন চেন্নাই মানে সিএমসি ভেলুরেই যাই ওই সময়টা তো মোটামুটি আমি ঘোরাঘুরি করেছিলাম, বাট এখন আমি হচ্ছে 19 তারিখে যখন যাই ওই সময়টা ছিল মারাত্মক গরম, মানে বলার মতো না, এত বেশি গরম ছিল যে ঘোরাঘুরি তো দূরের কথা, চিকিৎসা করাটাই অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। আমার হোটেল থেকে হসপিটালে আসতে যে পরিমাণ কষ্ট হচ্ছিল, মানে ওখানে অনেক শুষ্ক গরম, সো এটা খুবই কষ্টকর। আপনারা যারা শুষ্ক গরমে অভ্যস্ত না তাদের জন্য আমি অবশ্যই বলবো যে প্লিজ আপনারা কিছুটা সতর্কতার সম্পূর্ণ জিনিসপত্র যেমন হচ্ছে ছাতা, পানি, এগুলো অবশ্যই ক্যারি করবেন ভেলুরে। সো এটা আপনাদের জন্য একটা টিপস থাকলো। এছাড়া যদি আমি বলি ঘোরার মতো জায়গা, সেক্ষেত্রে ভেলুর ফোর্ট কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, আপনি ঘুরতে পারেন, বিকেলের সময়টা খুবই সুন্দর লাগে জায়গাটা। আমি যেহেতু পার্সোনালি গিয়েছিলাম তো আমি অবশ্যই আপনাদের এটুকু বলতে পারছি যে এই জায়গাটা যদি যান আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না, এটা বেশ সুন্দর জায়গা, আপনার ঘোরাঘুরির মতো একটা ঐতিহাসিক প্লেস। তো এটা হচ্ছে ঘোরাঘুরির মোটামুটি ছোটোখাটো একটু কথাবার্তা বললাম। এখন যদি আমি আসি ফেরার কথায়, এটা অনেক গুরুত্বপূর্ণ, ফেরার কথা এবং খাওয়া দাওয়ার কথায়। তো ফেরার কথাটা আমি পরে বলে খাওয়া দাওয়া ওখানকার যে সকল লোকাল জিনিসপত্র আছে এটা নিয়ে একটু ছোটো করে কথা বলে নিই। আপনি যদি সিএমসির আশেপাশে থাকেন সেক্ষেত্রে প্রচুর বাঙালি হোটেল পাবেন। বর্তমানে আমি যে সময় গিয়েছিলাম মে মাস থেকে জুন মাসের মধ্যে গিয়েছিলাম, তো এই সময়টাতে আমি দেখলাম যে প্রচুর বাঙালি হোটেল, আশেপাশে আপনি বাঙালি খাবার ছাড়া কিচ্ছু পাবেন না, এরকম একটা অবস্থা। সকালবেলা হয়তো আপনি ইডলি সাম্বার অথবা বড়া অথবা আপনার যেটাকে ডোসা বলে এই সকল জিনিসপত্র আপনি হোটেলে পেয়ে যেতে পারেন, খুবই ইজিলি পাবেন। অথবা সন্ধ্যার সময় তামিল হোটেলে গেলে এই জিনিসগুলো খুব সহজে পাওয়া যায়। লোকাল ডিশের মধ্যে আপনার ইডলি সাম্বার এগুলো বেশ পপুলার, বা আপনার যদি লোকাল জিনিস খাইতে না ইচ্ছা করে তাহলে আপনি বাঙালি জিনিস অবশ্যই খেতে পারেন, যেহেতু বাঙালি দোকান ওখানে অনেকগুলো আছে। তো এটা মূলত খাবারের কথা। কিছু কিছু জিনিস আছে যেটা হয়তো আপনি খেতে একটু সমস্যা হতে পারে, যেহেতু সেটা আমাদের বাংলাদেশ না,
সো তাদের খাবারের কিছু মশলাপাতি বা তাদের খাবারের রান্নার ধরনটা একটু আলাদা। তো এটা নিয়ে আপনাদের একটু সমস্যা হতে পারে। তো আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করবো যে কিনা বাঙালি হোটেলগুলো আছে, আপনার কাছে যেটা খাবার মনে হয় ভালো সেখান থেকে খাবেন। যদি আপনি হোটেল থেকে খেতে ইচ্ছুক হন, কারণ অনেক সময় আছে পেশেন্টের সাথে থেকে পেশেন্টকে ডক্টরের কাছে দেখিয়ে সকালে রান্না করা বা রাতে রান্না করাটা ওই রকমভাবে পসিবল হয় না। চেন্নাই মানে সিএমসি ভেলোরে কিন্তু আপনারা যে হোটেলগুলো নেবেন তার সাথে কিন্তু আপনার একটা শেয়ার্ড কিচেন থাকে। তো আপনি ওখানে রান্নাবান্না করতে পারবেন। ওখানে আপনার গ্যাস নিতে হয়, হাঁড়ি পাতিল ভাড়া নিতে পারেন অথবা কিনে নিতে পারেন। তো সেখানে রান্নাবান্না করতে পারবেন, কিন্তু সেটা করা কিন্তু আপনার জন্য একটু কঠিন হবে, একটু চ্যালেঞ্জিং বিষয় হবে, যেহেতু আপনি চিকিৎসার জন্য এসেছেন। তো এই হিসাবে যদি আপনি হোটেলে খান সেক্ষেত্রে একটু দেখে শুনে খাবেন, অবশ্যই আমি এটাই বলবো। অবশ্যই এটা সুস্থতার বিষয় আছে, আপনি বাইরের খাবার ডেলি খেলে অবশ্যই অসুস্থ হয়ে যাবেন। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে যদি আমি আসি দেশে ফেরার কথা, তো এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং বিষয়। চ্যালেঞ্জিং বিষয় কেন, সেটা হচ্ছে আপনি যদি আগের থেকে ফ্লাইট না কেটে মানে ফ্লাইটের টিকিট না কেটে রাখেন, কারণ আপনি হচ্ছে যেহেতু জানেন না যে আপনি বাংলাদেশে কবে আসবেন। তো ইন্ডিয়াতে গিয়ে ওইখানে লোকালি আপনি যদি ট্রাভেল যে এজেন্সিগুলো আছে তাদের কাছে গেলে কিন্তু তারা যে প্রাইসটা চায় এটা মাত্র নষ্ট করে। আমি বলবো যদি আপনাদের কাছে একটুখানিও সময় হাতে বেঁচে থাকে 1 থেকে 2 ঘন্টা হলেই হবে। জাস্ট আপনি অনলাইনে সার্চ করবেন বিমান বাংলাদেশ, ইউএস বাংলা অথবা যে কোনো অফিসিয়াল বাংলাদেশি যে বিমানগুলোর মধ্যে আছে ইউএস বাংলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, অথবা ইন্ডিয়ার মধ্যে আছে ইন্ডিগো, চেন্নাই থেকে ডিরেক্ট ঢাকা আসে, অথবা এয়ার ইন্ডিয়ার কিছু ফ্লাইট আছে, সবগুলো আসে না। আপনার হচ্ছে চেন্নাই থেকে কলকাতা, কলকাতা থেকে ঢাকাতে আসে। তো এভাবে আসলে আপনাদের আমি বলবো যে আপনারা দেখে শুনে অবশ্যই কাটবেন টিকিটটা। এবং এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার বাজেটটা কিন্তু এখানেই ডিটারমাইন হয়ে যাবে যে আপনি কতটা খরচ করছেন বা করছেন না। কারণ টিকিট ফেয়ারটা অনেক বেশি পড়ে, আপনি অত বেশি খরচ হবে না যেটা আপনার থাকা খাওয়াতে পড়বে, তার থেকে বেশি খরচ টিকিটে পড়বে যদি আপনি ঠিকভাবে না কাটেন টিকিটটা। তো আমি বলবো অবশ্যই আপনি একটু দেখে শুনে কাটবেন। এবং আর একটা ছোট্ট টিপ দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে এসবিআই যে ট্রাভেল কার্ডটা আছে, তো ওই কার্ডটা আমি বলবো যে তেমন একটা বেশি না ইউজ করতে ইন্ডিয়াতে, কারণ ওটা রেট খুবই বাজে দেয়। সো আমি জাস্ট এটুকুই বলছি, আপনারা যদি ভালো রেট চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডলার থেকে নর্মাল ইন্ডিয়ান রুপি কারেন্সিতে এক্সচেঞ্জ করে নিতে পারেন, অথবা ইন্টারন্যাশনাল ট্রাভেল কার্ডের মধ্যে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক মানে বাংলাদেশের যে সকল লোকাল ব্যাংক আছে সেগুলোর ডেবিট কার্ড নেবেন, প্রিপেড কার্ড না। প্রিপেড কার্ডে চার্জ কিন্তু একটু বেশি কাটে, তো আপনার ডেবিট কার্ডের মধ্যে ডলার ইনভেস্ট করে নেবেন, যাতে যেন আপনাদের খরচটা করতে ইজি হয় এবং আপনার দিন শেষে কিন্তু স্টেটমেন্টটা ব্যাংকিং অ্যাপে বা স্টেটমেন্টে পেয়ে যাবেন। তো এটা একটা ছোট্ট টিপ থাকলো আপনাদের জন্য। এখন যদি আমি আসার প্রসেসটা বলি, আমাদের পার্সোনালি আসার প্রসেসটা ছিল, আমরা আমাদের হোটেলটা একদম সিএমসির অপোজিট সাইডে ছিল, মেন রোডে। আমরা সেখান থেকে জাস্ট গাড়ি নিয়ে হোটেল থেকে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। মোটামুটি 3.5-4 ঘন্টার মতো লেগেছিল। সকালবেলা আমরা হচ্ছে রওনা দিই, মোটামুটি দুপুরের আগে চলে আসে। আমাদের ফ্লাইট ছিল 2টা বেজে মনে হয় 55 মিনিট বা এরকম সামথিং টাইমে, আমার এক্স্যাক্টলি মনে নেই, 2টা কি 1টা বেজে ইউএস বাংলার ফ্লাইট ছিল। তো আমরা জাস্ট আসি, ইমিগ্রেশনে আসি, জাস্ট আমাদের ইমিগ্রেশন ক্লিয়ার হয়ে যায়। বডি ক্লাস কিন্তু আগে নেওয়া লাগে, দেন হচ্ছে ইমিগ্রেশন হয়। তো আমরা সব কিছু ক্লিয়ার করে জাস্ট ভিতরে ওয়েটিং করছি, অ্যান্ড আমরা জাস্ট ইউএস বাংলার ফ্লাইটে উঠলাম, উঠে জাস্ট বাংলাদেশে চলে আসি। ইয়েস, লাইক এতটা ইজি ছিল। এবং আমার ভিডিওতে হয়তো বা ছোটোখাটো ভুল হতে পারে, কারণ এটা কিন্তু আসলে ফুল এক্স্যাক্ট এটা না। আমি যতটুকু এক্সপিরিয়েন্স করেছি ততটুকুই দিয়ে আমি আসলে ভিডিওটাকে সাজিয়েছি। এখানে যে সম্পূর্ণ ডেটা এক্স্যাক্ট হবে, যেমন আমি যদি একটা হোটেলে থাকি 2000 টাকা দিয়ে, হয়তো বা আপনি সেখানে 1000 টাকায় সেই রুমটা পেয়ে গেছেন, সেম কাইন্ড অফ রুম পাইছেন কিন্তু অন্য জায়গায়। তো আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনি যে জায়গায় থাকছেন আপনি লসে ছিলেন, কারণ আমি হয়তো বা লোকেশন সেম ছিল না, তো ডিফারেন্ট হতে পারে। সো আমি বলবো না সেম হবে। আপনি ভিডিওটা দেখবেন, দেখে একটা আইডিয়া নেবেন, দেন আপনার মতো করে আপনি আপনার ট্রাভেল প্ল্যানটাকে সাজাবেন। আমার কথা হচ্ছে এটুকুই। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ওভারঅলি আপনারা হচ্ছে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে অবশ্যই আপনারা আশা করি একটা সুন্দর ট্রিপ হবে আপনাদের। এবং আপনারা যদি অবশ্যই পেশেন্ট নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আপনাদের পেশেন্টটা সুস্থ হয়ে ফিরুক বাংলাদেশে, এটাই কামনা থাকবে। আমরা আসলে বিগত 2-3-4 বছর যাবৎ ইন্ডিয়াতে দেখাচ্ছি। তো যেহেতু ইন্ডিয়া
চিকিৎসা ব্যবস্থা আমাদের বাংলাদেশের তুলনায় বেশ ভালো। আশা করি আপনাদের পেশেন্ট সুস্থ হয়ে যাবেন এবং অবশ্যই আপনাদের ট্রিপটা শুভ হোক, ভালো হোক আশা করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওতে দেখা হবে।